মহাত্মা গান্ধী এবং বাবা সাহেব আম্বেদকর হলেন ভারতবর্ষের দুইজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী তথা চিন্তাবিদ। মহাত্মা গান্ধীকে ভারতবর্ষের জনক বলা হলেও ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সেই গ্রন্থের জনক বলা হয় যা ভারতবর্ষকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে, অর্থাৎ সংবিধানে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন দুজনের মধ্যে একটি বিষয় নিয়ে বিবাদ ছিল চরমে, আর তা হলো বর্ণ জাতিভেদ প্রথা, যার ফলস্বরূপ আম্বেদকর গান্ধী বিতর্কে সূত্রপাত। ডক্টর আম্বেদকরের বর্ণের বিরুদ্ধে বেদনার উৎস তার অস্পৃশ্য হওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সমাজতান্ত্রিক বিশ্লেষণ। অন্যদিকে গান্ধীজি বর্ণ এবং হিন্দু ধর্ম উভয়কেই ভিন্নভাবে দেখতেন। গান্ধীজি বর্ণ ব্যবস্থার একজন নিষ্ঠাবান সমর্থক ছিলেন এবং এটিকে মানুষের পেশা নির্বাচনের পূর্ব নির্ধারণ বলেই মনে করতেন। নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরেছি ভারতবর্ষের ইতিহাসে হিন্দু সমাজে জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াইতে আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে কে সঠিক ছিলেন আর কেই বা ভুল ছিলেন তার সম্পূর্ণ সত্য বিবরণ। আজ জানবো বাবা সাহেব আম্বেদকর কেন বলেছিলেন তিনি মহাত্মা গান্ধীকে একেবারেই পছন্দ করেন না। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার একান্ত অনুরোধ রাখলাম। আগামী 14 এপ্রিল 2025 ডক্টর বাবা সাহেব আম্বেদকরের 135তম জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সংবিধানের রূপকার, যিনি আমাদের সমাজে সাম্যের নতুন যুগের সৃষ্টি করেছিলেন, সেই বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনকে এবার থেকে জাতীয় ছুটি হিসাবে পালন করা হবে। আধুনিক ভারতের অন্যতম রূপকার বাবা সাহেব আম্বেদকরকে এ দেশে দলিত আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসাবেই স্বীকৃতি দেয়া হয়। সামাজিক ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা এবং সামাজিক প্রান্তিক শ্রেণীর মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন বাবা সাহেব আম্বেদকর। জীবনের শেষ লগ্নে একটি জনসময় তিনি ঘোষণা করেছিলেন যে আমি অস্পৃশ্যতার কলঙ্ক নিয়ে জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমি হিন্দু হয়ে কখনোই মরব না। তাই তো জীবনের শেষ 2 মাস তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ হয়েছিলেন। তার মতে বৌদ্ধ ধর্ম হল বিশ্বের সবচেয়ে আধুনিক এবং যুক্তিবাদী ধর্ম। বাবা সাহেব আম্বেদকর বিশ্বাস করতেন যে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়া অথবা অন্তত হিন্দু ধর্ম ত্যাগ করাই হল জাতপাত সমস্যার একমাত্র সমাধান। জাতপাত হিন্দু ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ এবং যতক্ষণ না এই সামাজিক কাঠামো বিলুপ্ত হয় ততক্ষণ পর্যন্ত এটি বিলুপ্ত করা যাবে না। পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে প্রথম আইনজীবী এবং স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের প্রথম আইন ও বিচার মন্ত্রী হন বাবা সাহেব আম্বেদকর। ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে আমার 100 কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বহু মূল্যবান আলোচ্য বিষয়। ভারত উপমহাদেশে জাত প্রথার অবসানের লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর মহাশয়। ব্যক্তিগতভাবে তিনি অস্পৃশ্য মাহার সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন এবং গোঁড়া জাত প্রথার কারণে নিপীড়নের শিকারও হয়েছেন বহুবার। শিক্ষা জীবনে অসংখ্যবার জাত বিদ্বেষের শিকার হয়েছেন তিনি। স্কুলের শিক্ষকরা পর্যন্ত অস্পৃশ্য হওয়ার কারণে কখনোই তার প্রতি নজর দিতেন না। শ্রেণীকক্ষের বেঞ্চে বসে শিক্ষা গ্রহণের অনুমতি তার একেবারেই ছিল না। ফলস্বরূপ শ্রেণীকক্ষের মেঝেতে চটের বস্তায় বসে শিক্ষা গ্রহণ করতে হয়েছে তাকে। স্কুলের জলের পাত্র থেকে জলপানের অনুমতি পর্যন্ত ছিল না তার। স্কুলের পিয়ন তাকে একমাত্র জলপান করাতেন। পিয়নের অনুপস্থিতিতে তার আর জলপান করা হতো না। নিজের আত্মজীবনী গ্রন্থ ওয়েটিং ফর এ ভিসাতে তিনি এই বিষয় নিয়ে লিখেছেন, নো পিয়ন নো ওয়াটার। স্কুলের সব শিক্ষার্থীর মতন তার কখনোই সমান অধিকার ছিল না। তার অধিকার সংকুচিত করা হয়েছিল একমাত্র অস্পৃশ্য জাত বিচারে। 1907 সালে ম্যাট্রিকুলেশন পাশ করে বম্বের এলফিনস্টোন কলেজে ভর্তি হন আম্বেদকর, কলেজের ইতিহাসে একমাত্র অস্পৃশ্য শিক্ষার্থী হিসাবে। পরে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রি অর্জন করে বড়োদার মহারাজার বৃত্তি পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে যান বাবা সাহেব আম্বেদকর। এরপর অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ভর্তি হয়ে আইনও পাশ করেন তিনি। উচ্চশিক্ষা শেষে মাতৃভূমি ভারতে ফিরে এসে বড়োদার সরকারি দপ্তরে এবং কিছু পরেই কলেজে শিক্ষকতার পেশায় যুক্ত হন তিনি। কর্মজীবনেও উচ্চশিক্ষিত ডক্টর আম্বেদকর অসংখ্যবার জাত বৈষম্যের শিকার হয়েছেন। সরকারি দপ্তরের অধীনস্থরা পর্যন্ত তার হাতে ফাইল তুলে না দিয়ে ছুঁড়ে দিতেন। সহকর্মীদের জলের পাত্র থেকে জল পানের বিন্দুমাত্র অধিকার তার ছিল না।
সেই সময় নিজের জাত পরিচয় গোপন করে এক পার্সি সরাইখানায় বসবাস করতেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত জাত পরিচয় প্রকাশের পর মুহূর্তেই তাকে সেখান থেকে জোর করে বের করে দেয়া হয়। তার একমাত্র অপরাধ ছিল তিনি অস্পৃশ্য নিচু জাতের প্রতিনিধি ছিলেন। জীবনভর জাত বৈষম্যের শিকার ডক্টর আম্বেদকর সচেতনভাবেই নিজের জীবনকে অস্পৃশ্য দলিতদের ভাগ্য উন্নয়নে উৎসর্গ করেছেন। জাত বৈষম্যের অবসানে জীবনভর সংগ্রাম করে গেছেন তিনি। উচ্চবর্ণের হিন্দুদের সমর্থন তো দূরের কথা, চরম ধিক্কার বিরোধিতার মুখে তাকে জীবনভর লড়াই করতে হয়েছে। জাত প্রথা নিয়ে তার রচিত উল্লেখযোগ্য কিছু গ্রন্থসমূহ হল অ্যানিহিলেশন অফ কাস্ট, হু ওয়ার দ্য শূদ্রস, কাস্ট ইন ইন্ডিয়া, দেয়ার মেকানিজম, জেনেসিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদি। ভারতের স্বাধীনতা সংগ্রামের রাজনীতিতে জাত, বর্ণ, শ্রেণী এবং সম্প্রদায়গত বিভক্তির প্রভাবকে একেবারেই অস্বীকার করা যাবে না। 1906 সালে ঢাকায় নবাব সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠার ঠিক পরপরই হিন্দু মুসলিম প্রধান দুই সম্প্রদায়ের রাজনৈতিক বিভক্তি প্রকাশ্যে চলে আসে। কংগ্রেস ক্রমেই সর্বভারতীয় একক রাজনৈতিক দলের মর্যাদা হারিয়ে হিন্দু সম্প্রদায়ের দল হিসাবে পরিণত হয়। কংগ্রেসের মূল নিয়ন্ত্রক গ্রুপে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল ইত্যাদি উচ্চবর্ণের হিন্দুদের সর্বাধিক দৃঢ়তর অবস্থান ছিল। কংগ্রেসের সঙ্গে ডক্টর আম্বেদকরের চিন্তার বৈষম্য ছিল প্রবল। তিনি জাত বৈষম্য অবসানে বলেছিলেন, যদি জাত বর্ণ থাকে তাহলে বর্ণ বহির্ভূত জাতিও থাকবে। সমগ্র জাত প্রথার অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের বিলুপ্তি না হলে এই সমস্যার স্থায়ী সমাধান কখনোই হবে না। অন্যদিকে আমরা যদি মহাত্মা গান্ধীর দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো 1893 সালে দক্ষিণ আফ্রিকার ন্যাটাল পার্লামেন্টে স্বয়ং মোহনদাস করমচাঁদ গান্ধী বলছেন, উপনিবেশে চলতে একটা বিশ্বাস আছে, ভারতীয়রা একটু বেশিই ভালো। অবশ্য অসভ্য বন্য আফ্রিকাবাসীর থেকে ভারতীয়রা সত্যিই এগিয়ে। 1904 সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রশাসনের কাছে আবেদন করছেন, কালো মানুষদের বস্তি ভারতীয়দের থেকে একটু দূরে সরিয়ে দিন। বুঝুন একবার আপনারা, কৃষ্ণাঙ্গদের প্রতি এই ছিল যার দৃষ্টিভঙ্গি, তার দলিত চিন্তা যে প্রভূত সমালোচিত হবে দীর্ঘকাল ধরে তা বলাই বাহুল্য। গান্ধীজি জাতপাত ব্যবস্থা উবড়ে ফেলার কথা কখনোই বলেননি বা ভাবেননি। তিনি বর্ণাশ্রমের সমর্থক ছিলেন দীর্ঘদিন। তিনি মনে করতেন এর সঙ্গে জাতিগত শোষণের কোনো সম্পর্ক নেই। তার বিভিন্ন লেখালেখিতে এই নিয়ে এক এক জায়গায় এক এক রকম মত পাওয়া যায়। তিনি এক সময় বলেছেন, বর্ণাশ্রম অত্যন্ত প্রয়োজনীয়, প্রত্যেকের কাজের হিসেবেই তার পরিচিতি হওয়া উচিত। আবার তিনি এও বলেছেন যে বর্ণ বিভাজন কোনো মানব সৃষ্ট প্রতিষ্ঠান নয়, বরং একটি বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক বাস্তবতা। এছাড়াও তামিলনাড়ুর রাজধানী মাদ্রাজের এক মিশনারি কনফারেন্সে গান্ধীজি বলেছেন, জাত বর্ণ প্রথার ন্যায় একটি বৃহৎ ব্যবস্থা শুধু কোনো সম্প্রদায়ের ধর্মীয় আকাঙ্ক্ষা নয়, রাজনৈতিক আকাঙ্ক্ষাও পূরণ করতে সক্ষম। সুতরাং জাত ধর্ম প্রথাকে ব্যবহার করে একটি জাতিকে সংগঠিত করার সামর্থ্য কখনোই অস্বীকার করা যাবে না। 1921 সালে গুজরাট জার্নাল নবজীবনে গান্ধীজি লিখেছেন, আমি বিশ্বাস করি যে যদি হিন্দু সমাজ দাঁড়িয়ে থাকতে চায় তাহলে সম্ভব হবে, কারণ এর ভিত্তি হচ্ছে বর্ণ জাত প্রথা। জাত প্রথাকে ধ্বংস করে ইউরোপীয় সমাজ ব্যবস্থা চালু করলে হিন্দুদের জন্মভিত্তিক পেশা ত্যাগ করতে হবে, যেটি আসলে জাত প্রথার আত্মা। বংশভিত্তিক নীতিমালা হচ্ছে ঐশ্বরিক, এটির পরিবর্তন মানেই সমাজে বিশৃঙ্খলা ডেকে আনা। সুতরাং বোঝাই যাচ্ছে গান্ধীজি আজীবন জাত প্রথাকে কেবল ধারণই করেননি, ঘৃণিত এই ব্যবস্থা রক্ষায় ও বিস্তারে আজীবন সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। গান্ধীজির ঐতিহাসিক গঠনমূলক সমাজ সংস্কারের প্রথম কর্মসূচিতে সমাজের বর্ণ বৈষম্য দূর করার কোনো ভূমিকাই ছিল না, ছিল অস্পৃশ্যতাকে দূর করা। অস্পৃশ্য দূরীকরণে সক্রিয় ভূমিকা পালন করলেও অস্পৃশ্যতার ভিত্তিমূলে যে বর্ণজাত প্রথা, বর্ণাশ্রম আছে তা বিলোপের বিন্দুমাত্র চেষ্টাও তিনি করেননি। তিনি চিরকাল ছিলেন বর্ণাশ্রম ধর্মের গোড়া সমর্থক। তিনি অস্পৃশ্যদের শূদ্র অথবা চতুর্থ বর্ণ হিসাবে গণ্য করার বিধান দিয়েছিলেন। আবার তিনি 1931 সালে অস্পৃশ্য বা দলিত সম্প্রদায়ের মানুষদের হরিজন বা ঈশ্বরের সন্তান বলেও উল্লেখ করেছেন। এমনকি 1932 সালে হরিজনদের জন্য তিনি হরিজন সেবক সংঘ নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করেন, যা অস্পৃশ্যতা দূরীকরণে কাজ করত। কিন্তু ভাবনার বিষয় হলো, এত কিছুর পরেও 1946 সালে দিল্লির এক হরিজন কলোনিতে গান্ধীজি হরিজনদের সঙ্গে একত্রে আহার করতে অস্বীকার করেছিলেন। হরিজনদের উদ্দেশ্যে গান্ধীজি বলেছিলেন, তুমি আমাকে ছাগির দুগ্ধ দিতে পারো, কিন্তু আমি এর মূল্য পরিশোধ করব। যদি তুমি মনে করো
যে তোমার তৈরি করা খাবার আমি গ্রহণ করব, তাহলে তোমাকে আমার কাছে আসতে হবে এবং আমার কাছে বসে খাবার তৈরি করতে হবে। একজন অস্পৃশ্য হরিজন গান্ধীজিকে কিছু ফল দিলে গান্ধীজি নিজে না খেয়ে ফলগুলো ছাগিদের খেতে দিত। গান্ধীজির আহার্য খাবার আসত ধনবান পুঁজিপতি ঘনশ্যাম দাস বিল্লার বাড়ি থেকে, অর্থাৎ তিনি অস্পৃশ্যদের কাছ থেকে কিছুই গ্রহণ করতেন না। বিংশ শতকের প্রথম দিকে গান্ধীজিকে মহাত্মা তৈরির নেপথ্যে ছিল ফের অন্তর্ভুক্তিকরণের নীতি। আন্দোলনে দরকার অসংখ্য লোক, রাজনৈতিক প্রভাব খাটানোর জন্যও প্রয়োজন লোক, মূলত মোবিলাইজেশন অর্থাৎ ভিড় উৎপাদন। ভিড়ের শক্তিকে সাবর্ণ নেতাদের দ্বারা নিয়ন্ত্রণ ছিল এই মহাত্মা পূজা প্রবর্তনের মূল কারণ। জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলে, দলিতদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলে ঘাড় কংগ্রেসেরই নেতিয়ে থাকবে। এটা বুঝতে বিন্দুমাত্র দেরি হয়নি এই জাতীয়তাবাদী দলে। কাজী অহিংসা, গান্ধী ও গান্ধীজি তথা মহাত্মার বোধন গোটা দেশের বিক্ষিপ্ত আন্দোলন ও মানুষের ক্রোধকে একটি নিয়ন্ত্রকের আওতায় এনে ব্যবহার করছিল কংগ্রেস। কিন্তু তাদের দুর্ভাগ্য, ঠিক এইখানেই চিত্রনাট্য বদলে দিল একজন বাবা সাহেব আম্বেদকর। ছুটবুট পরিহিত একজন তরুণ উকিল রাজনীতিতে যখন নামলেন, তখনই প্রমাদ গুনছিল সাবর্ণ যৌথ শক্তি। 1927 সালে পরাধীন ভারতে প্রথম মহাসম্মেলন করে ফেললেন ডক্টর আম্বেদকর। অস্পৃশ্য এবং অব্রাহ্মণদের নিয়ে সংগঠিত এই সম্মেলন কংগ্রেসকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। মূলত দলিত মুক্তির চিন্তাভাবনা আলোচিত হয়েছিল এই সম্মেলনে। পরাধীন ভারতে দলিত মুক্তি নিয়ে কাজ করতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর অনুভব করলেন, দলিত নেতা ছাড়া দলিতদের মুক্তির পথে কেউ নেতৃত্ব দিতে পারবেন না। দলিতদের মন্দিরে ঢুকতে দেয়া হবে না কেন, এই নিয়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করলেন তিনি। এছাড়াও এই আন্দোলনে তিনি সকল দলিত সম্প্রদায়ের জন্য উন্মুক্ত পানীয় জলের অধিকার নিয়েও সরব হয়েছিলেন। তিনি হিন্দু ধর্মগ্রন্থের বৈষম্যের পক্ষে খোলাখুলি নিন্দা করেন এবং নাসিকের কালারাম মন্দিরে প্রবেশের জন্য প্রতীকী বিক্ষোভের আয়োজন করেছিলেন। সেই সময়ে দলিত অধিকার রক্ষার জন্য বাবা সাহেব আম্বেদকর বিভিন্ন উপায় অবলম্বন করেছিলেন। অবশেষে 14ই আগস্ট 1931 দুপুর 2টো নাগাদ তৎকালীন বোম্বের মালাবার হিলের মণিভবনের 4 তলায় প্রথমবারের মতন মহাত্মা গান্ধীর মুখোমুখি হলেন বাবা সাহেব আম্বেদকর। গান্ধীজি ডেকে পাঠিয়েছিলেন ডক্টর আম্বেদকরকে। গোলটেবিল বৈঠকের আগে আগে একটা শেষ চেষ্টা করতে মরিয়া কংগ্রেস। বলা বাহুল্য, সাদের হরিজনদের মন্দিরে ঢোকার অধিকার দেওয়ায় গান্ধীজি এবং কংগ্রেসের একটা অংশ তা কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই তো ডক্টর আম্বেদকরের দলিত সম্প্রদায়দের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন কখনোই সমর্থন করেননি গান্ধীজি এবং কংগ্রেস। কিন্তু সমস্যা হলো ব্রিটিশদের সঙ্গে গোল টেবিল বৈঠক আর দলিতদের প্রতিনিধি স্বয়ং তরুণ আম্বেদকর। দলিতদের জন্য আলাদা নির্বাচনের অধিকার চাইবেন আম্বেদকর। এটা বুঝতে দেরি হয়নি গান্ধীজির। যাতে আলোচনার মাধ্যমে সবকিছু ঠিক করা যায়, তার জন্যই গান্ধীজির এই ডাক আম্বেদকরকে। তখন অবধি ডক্টর আম্বেদকর যে অস্পৃশ্য দলিত সে কথা জানতেন না গান্ধীজি। ভেবেছিলেন তরুণ জাতপ্রথা বিরোধী এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ। তিনি আম্বেদকরকে জানালেন তার জন্মের অনেক আগে থেকেই অস্পৃশ্যতা নিয়ে ভাবছেন তিনি। অস্পৃশ্যতার বিরুদ্ধে তিনি অনেক প্রচার করেছেন। এমনকি কংগ্রেসের কাজকর্ম অস্পৃশ্যতা প্রায় শেষই করে ফেলেছে একরকম। এই নীতি কার্যকর করতে কংগ্রেস প্রায় 20 লক্ষ টাকা খরচ করে ফেলেছে। এই সমস্যা আদতে ধর্মীয় এবং সামাজিক, এর সঙ্গে রাজনীতিকে মেশানোর দরকারটা কি? এই সব আলোচনা শুরু করায় ডক্টর আম্বেদকর এক প্রকার ফেটে পড়লেন বিরক্তিতে। আম্বেদকর গান্ধীজিকে বলে বসলেন, এই গোটা ব্যাপারটাই কংগ্রেসের দেখনদারি। দলিতদের নিয়ে কংগ্রেস এবং ইংরেজদের চিন্তা ভাবনাতে খুব একটা পার্থক্য নেই। দলিতদের এত দয়ার প্রয়োজন নেই, তাদের যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। তারা কারো দয়ার আশায় বসে নেই। প্রচুর ধুলোই তো কংগ্রেসও আপনারা ওড়ালেন, লাভটা কি হলো? আম্বেদকর গান্ধীজিকে এও বললেন যে তার স্বদেশ বলে কিছু আছে কি? এই কথা শুনে গান্ধীজি একেবারেই অবাক হয়ে পড়লেন। পরক্ষণেই তিনি ডাক্তার আম্বেদকরকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি জাতীয় কংগ্রেসের এত সমালোচনা করছেন। এছাড়াও তিনি আম্বেদকরকে বললেন, এই দেশ তোমার, তুমি না খাঁটি দেশপ্রেমী? এর উত্তরে বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, যে দেশ যে ধর্ম আমাদের কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করে তাকে আমার বলি কি করে? গান্ধীজি, আমার কোনো মাতৃভূমি নেই। গান্ধীজি, আপনি এমন একজন অস্পৃশ্য খুঁজে পাবেন না যে এই ভূখণ্ডের জন্য গর্ববোধ করে। এই কথা শুনে গান্ধীজি সরাসরি জানিয়ে দিলেন আম্বেদকরকে কিছুতেই তিনি হিন্দু সমাজের বাইরে আলাদা করে দলিতদের স্বীকৃতি সমর্থন করবেন না। এমনকি জল এতদূর পর্যন্ত করালো যে কমিউনাল অ্যাওয়ার্ডে দলিতদের আলাদা নির্বাচনের অধিকার যখন দিল ইংরেজ সরকার, পুনা জেলের মধ্যে গান্ধীজি আমরণ অনশনে বসলেন। গান্ধীজির বক্তব্য ছিল যে আম্বেদকর নাকি কংগ্রেসকে ভাঙতে চাইছেন। ফলে এই কথা শুনে আম্বেদকর আরো বেশি তিতিবিরক্ত হয়ে উঠলেন।
ফলস্বরূপ সরাসরি তিনি গান্ধীজিকে বলে বসলেন, গান্ধীজি, আপনি তো জাতি ব্যবস্থা পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য অনশনে বসতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এমনকি দলিতদের মন্দিরে প্রবেশাধিকারের আন্দোলনেও তাকে দেখা যায়নি। অথচ দলিতদের একটা অধিকার কেড়ে নেওয়ার জন্য অনশনে বসতে গান্ধীজিকে দুবার ভাবতে হয়নি। জাত প্রথাকে ডক্টর আম্বেদকর হিন্দু ধর্মের হরর চেম্বার বলে অভিহিত করেছেন। পাশাপাশি জাত বর্ণ প্রথার চেয়ে আর কোনো সামাজিক সংগঠন এমন অবমাননাকর হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। অথচ গান্ধীজি আম্বেদকরের এই সব যুক্তি কথা নাকচ করে বলেছেন, বর্ণ প্রথা হচ্ছে ভারতীয় সমাজের জিনিয়াস। এই সব কথা শুনে আম্বেদকর আরো অনড় হয়ে বসলেন দলিতদের আলাদা নির্বাচনের ব্যাপারে। কংগ্রেসের উচ্চবর্ণ নেতারা এক প্রকার বাধ্য হয়ে বারংবার কাকুতি মিনতি করতে লাগলেন আম্বেদকরের কাছে, যেন তিনি দলিতদের আলাদা নির্বাচনের ব্যবস্থা থেকে সরে আসেন। কারণ কংগ্রেসের ভয় ছিল দলিতরা একত্রিত হলে তাদের গদি উল্টে যেতে পারে। পুনের জেলের মধ্যে অনশন চলাকালীন গান্ধীজির শরীর যত দুর্বল হতে লাগলো, চারিদিক থেকে তত রাজনৈতিক উত্তেজনা, চাপ সৃষ্টি হতে লাগলো। ফলে এই চাপের মুখে একরকম বাধ্য হয়ে ডক্টর আম্বেদকরকে 1932 সালে জঘন্য পুনা চুক্তিতে স্বাক্ষর করতে হলো। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ডক্টর আম্বেদকর এবং পণ্ডিত মদন মোহন মালব্যের মধ্যে। এই নিয়ে আজও এক প্রকার সমালোচিত হন ডক্টর আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর নিজেও আজীবন এই নিয়ে বহুবার আক্ষেপ প্রকাশ করেছিলেন। গান্ধীজি সেই সময় এক প্রকার দলিত সম্প্রদায়কে বাধ্য করেছিলেন হিন্দুদের দয়া বেঁচে থাকতে। এর থেকে আর কি ঘৃণ্য ব্যাপার হতে পারে? 1934-এ একটি সভায় গান্ধীজি বারবার বলেছেন, অস্পৃশ্যতার সময় প্রায় শেষ। তার এই চিন্তা ভাবনায় যে কতখানি শিশু সুলভ এবং মারাত্মক ভুল ছিল তা আমরা একবিংশ শতাব্দীতে এসেও আজও প্রত্যক্ষ করছি। দলিতদের অবস্থার উন্নতিতে গান্ধীজি কোনোদিনই দৃঢ় পদক্ষেপ নেননি। ফলস্বরূপ দলিতদের নানাবিধ ক্ষতির মুখে পড়তে হয়েছিল। তাই তো প্রচন্ড ক্ষুব্ধ আম্বেদকর বলেছিলেন, আমি আবারও জোর দিয়ে বলছি, আমি গান্ধীকে অপছন্দ করি, কারণ এই দেশের প্রতি প্রেম আমার বেশি। গান্ধীজির পুজো এবং দেশ সেবা দুটি সম্পূর্ণ ভিন্ন এবং বহু ক্ষেত্রে পরস্পর বিরোধীও বটে। ডক্টর আম্বেদকর আরো বলেছেন, সমস্ত ধরনের মহাত্মাদের আমি ঘৃণা করি, এদের পাঠ চুকিয়ে দেয়াই ভালো। তাদের জন্ম সেই সব জাতির জন্য অভিশাপ। বুদ্ধিবৃত্তি এবং যুক্তির জায়গায় অন্ধবিশ্বাস তৈরি ছাড়া এদের কাজ নেই আর কিছু। জাতীয় কংগ্রেসের গান্ধীকে মহাত্মা করে তোলার কারণগুলি পরিষ্কার ধরতে পেরেছিলেন ডক্টর আম্বেদকর। তাই তো তিনি বলেছিলেন যে নিজেদের অধিকার নিয়ে বরং দলিতরা নিজেরাই সরব হোক, নিজেদের অধিকার বুঝে নিক, ছিনিয়ে নিক, তবেই একমাত্র দলিত মুক্তি আসতে পারে। কেবলমাত্র প্রেম মুক্তির জন্য যথেষ্ট নয়, প্রয়োজন পথের হদিশও, প্রয়োজন সহানুভূতির। গান্ধীজির দলিত প্রেম যতই সৎ হোক না কেন, তার দলিত সম্প্রদায়ের বহু সম্ভাবনাকে গলা টিপে মেরেছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তা অস্বীকারের কোনো উপায় নেই। বন্ধুরা, এই ছিল আজকের মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মোটিভেশনাল টকশো সুদীপ্ত ইউটিউব চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবারদের হৃদয় থেকে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।